হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সংবাদের বিশ্লেষণ করে থাকি এবং সেই সংবাদের নিচে আপনারা সাধারণ জনগণ, সাধারণ মানুষ তারা তাদের মন্তব্য এবং প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে। সেই মন্তব্য এবং প্রতিক্রিয়া নিয়ে আমাদের আয়োজন জনতার আওয়াজ। জনতার কণ্ঠে যে আওয়াজটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, সেই আওয়াজটাকেই সামনে নিয়ে আসার এই উদ্যোগকে আপনারা সাদরে গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আমরা আজকে যে সংবাদটি নিয়ে কথা বলবো সেই সংবাদটি প্রকাশ করেছে যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনে একটি ভিডিও প্রকাশ করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে সংস্কারের নামে কি বলছে আমার মাথায় ঢুকছে না। মন্তব্যটি করেছেন বিএনপির পরিচিত মুখ খসরু। এখানে সর্বমোট ২৫০০ প্রতিক্রিয়া আছে। ২৫০০ প্রতিক্রিয়ার মধ্যে ১৫০০ হাহা রিয়েক্ট, ৯৮৫টা লাইক এবং কিছু অন্যান্য রিয়েক্ট আছে। তার মধ্যে আমরা যদি খেয়াল করি মোর দেন 60% এখানে হাহা রিয়েক্ট। তার মানে মানুষ এটাকে জোকস হিসাবে নিয়েছে, হাসির খোরাক হিসাবে নিয়েছে। আমরা মন্তব্যগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। হুমায়ুন কবির হুমায়ুন লিখেছেন, বিএনপি ক্ষমতা দখলের স্বপ্নে বেহোশ, যেন পলাতক লীগের নতুন ভার্সন। হাসন রাজা লিখেছেন, মাথায় তো ক্ষমতা ঢুকে আছে। এমডি আনোয়ারুল ইসলাম লিখেছেন, ১৬ বছরের ক্ষুধার্ত বিএনপির আর সহ্য হচ্ছে না, কখন ক্ষমতায় গিয়ে লীগের মতো খেতে পারবে। সময়ের প্রয়োজনে তিনি লিখেছেন, মাথায় ইন্ডিয়া ভর্তি, লুটপাট আর লুটপাট, জাতীয়তাবাদী আমলিগ। তিনি তার এই বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন, আপনাদের মাথায় ইন্ডিয়ার বিভিন্ন পরামর্শ ভর্তি আর লুটপাটের আইডিয়া ভর্তি এবং আওয়ামী লীগেরই প্রতিচ্ছবি তাদের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন। মারিয়াম আরা নুরি লিখেছেন, লুটপাট করে ইচ্ছামতো খাওয়া দাওয়া করার আর বেগমপাড়া বানানোর পথ বন্ধ করার নামই সংস্কার, যদিও মনে হয় না আপনারা সেটা হতে দিবেন। তিনি মন্তব্য করেছেন, আমরা বিগত দিনে জানি যে যতগুলো সরকারই এসেছে বিগত ৫৪ বছরে কেউই দেশের শক্ত কোনো পরিবর্তন আনেনি। কেউই দেশের যে রাষ্ট্রকাঠামো সেই রাষ্ট্রকাঠামোতে এমন কোনো পরিবর্তন আনেনি, এমন কোনো আইন বা কোনো বিধিবিধান আনেনি যেটা একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে বা একটা দেশের যে কোনো একটা নাগরিককে দেশের সম্পদ লুট থেকে তাকে বাধা দেবে এবং দেশের সম্পদ লুট করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, এমন কোনো ব্যবস্থা আমাদের চোখে পড়েনি আজ পর্যন্ত। যার জন্য তিনি বলেছেন, লুটপাট করে ইচ্ছামতো খাওয়া দাওয়ার দিন শেষ। এই ইচ্ছে মতো লুটপাট করে বেগমপাড়া বানানোকে বন্ধ করার যেই প্রক্রিয়া, সেটার নামে সংস্কার। আর সেই সংস্কার তিনি একটা আশঙ্কা প্রকাশ করছেন যে সেই সংস্কারটা আদৌ আপনারা হতে দিবেন কিনা। আমজাদ আলী লিখেছেন, আপনারা ২৪-এর আগে ফিক্সড মাইন্ডেড নিয়ে বসে আছেন স্যার, ভাবছেন ক্ষমতা পেয়ে গেছেন, কিন্তু এবার বিষয়টা হবে সম্পূর্ণ আলাদা স্যার। যদি আপনাদের চরিত্রের মধ্যে পরিবর্তন এর রিফ্লেকশন না ঘটে তবে মানুষ সময় মতো জবাব দিবে, লাইনে দাঁড়াবে ধানের শীষ প্ল্যাকেট নিয়ে, কিন্তু ভিতরে ঘটাবে অন্য ঘটনা, যেটা ঘটেছিল ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে। সবাই মনে করেছিল আওয়ামী লীগ জিতবে, কিন্তু বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিল। তিনি ১৯৯১ সালের নির্বাচনটাকে উদাহরণ হিসেবে টেনে এনেছেন। তিনি বলছেন যে আপনারা ২৪ পরবর্তী সময় আপনারা যেভাবে সবাই অনেকটাই নিশ্চিত হয়ে গেছেন, যেমন আমরা কিছুদিন আগেও বিএনপির পরিচিত মুখ রুমিন ফারহানার একটি সাক্ষাৎকারে দেখেছিলাম, তিনি বলেছিলেন মাঠ ফাঁকা মাঠে তারা গোল দেবেন। এবং একটি প্রশ্নের জবাবে সেখানে ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন উপস্থাপকের একটি প্রশ্নের জবাবে তিনি চট করে বলে ফেলেছিলেন যে আমরা নিজেদের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করব। তো এই মন্তব্যটা অনেকটা বিগত সরকারের আমলে তারা যে আমি যে নির্বাচন করেছিল তারাও হয়তো বা এমন একটা স্বপ্ন দেখছেন। আমরা যদি আরও একটু খেয়াল করি, বিএনপির আরেকজন পরিচিত মুখ তিনি বলেছিলেন যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ৫ বছর নয়, আগামী ৩০ বছর ক্ষমতায় থাকার আশা ব্যক্ত করি। তো এই ধরনের বক্তব্যগুলো আসলে মানুষকে ভবিষ্যৎ নিয়ে ভাবায়। কারণ আমরা বিগত দিনেও দেখে এসেছি, এখনও দেখছি বিভিন্ন দলের বড় বড় রাজনৈতিক নেতারা বক্তব্যের মধ্যে বলে থাকেন যে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে, জনগণ এটা চায়, জনগণ ওটা চায়, এমন একটা মন্তব্য তারা বারবার করে যাচ্ছেন। যেই মন্তব্যটা আসলে জনগণ বলতে তারা কাকে বুঝাচ্ছেন সেটা নিয়েই জনগণ কনফিউজ। এবি মমিন সরকার লিখেছেন, এ চোর বলে কি, তিনি সরাসরি তাকে চোর বলছেন। এমডি ইদ্রিস আলম লিখেছেন, ১৬ বছরে শেখ হাসিনার সাথে আপনারা পুতুল খেলা খেলেছেন, তাছাড়া আর কিছুই করতে পারেন নাই।
সরকারকে হটিয়েছে ছাত্ররা, আর এখন লুটপাট করে খেতে যান আপনারা। তিনি বলতে চেয়েছেন যে বিগত 16 বছর আমরা যে সরকারটাকে দেখেছি, একটা আমরা আসলেই আমাদের মতো যারা সাধারণ জনগণ তারা আসলে মেনেই নিয়েছিল যে এর পরিবর্তন হয়তোবা হবে না, এবং এভাবেই হয়তোবা দেশ চলবে, এভাবেই লুটতরাজ চলতে থাকবে। কিন্তু হয়তোবা আমাদের উপরে সৃষ্টিকর্তার একটা রহমত নাজিল হয়েছিল, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আমাদের দেশটাকে রক্ষা করে, তাকে আমাদের মতো করে নিরাপদ, সুন্দর, সুশৃঙ্খলভাবে সাজানোর একটা সুযোগ দিয়েছেন। কিন্তু এখানে তিনি এটাই বলছেন যে বিগত 16 বছরে আপনারা কিছুই করতে পারেননি, আর এখন আপনারা লুটপাট করে খাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছেন। মুসাফির জীবন লিখেছেন, মাথায় না ঢুকলে অন্যত্র ঢুকিয়ে নিন স্যার। এটা আসলে উনি উপহাস করে বলেছেন। আসলে এমন মন্তব্য করাটা আসলে কতটুকু ভালো বলে আমার মনে হয় না। উমার আলী লিখেছেন, সংস্কার মানে দুর্নীতির পথ বন্ধ করা। দুর্নীতির পথ বন্ধ করলে টাকার পাহাড় গড়তে পারবেন না, তাই এত মাথা ব্যথা। মূল কথা, সংস্কার হলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না, তাই সংস্কার পদে পদে বাধা দিয়ে চলছেন। বিএনপি মনে করছে সংস্কারের সহযোগিতার ভান করে, সময় কিলিং করে একটা সময় সরকার বাধ্য হয়ে নির্বাচন দিয়ে দিলে তারা ক্ষমতায় যেতে পারবে। কিন্তু মনে রাখবেন, ছাত্র জনতা সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না। যতদিন না সংস্কার হচ্ছে ততদিন ডক্টর ইউনূস বাংলাদেশের ভরসা। তিনি খুব বড় এবং খুব সুশৃঙ্খল একটা মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন আসলে আমরা যে সংস্কারটা দাবি করছি, অনেকেই প্রশ্ন করে সংস্কারটা আসলে কি। আমরা যদি খেয়াল করি সংস্কার বলতে কি, কিছুদিন আগেও আমরা একটা আইন পাশ করতে দেখেছি সরকারকে, যে আইনে বলা হয়েছিল যে আমলাতান্ত্রিক যেই দুর্নীতি, সেই দুর্নীতি বন্ধের জন্য একটা আইন করা হয়েছিল, যেটা নিয়ে এখনও আন্দোলন চলমান আছে। আমরা যদি খেয়াল করি মাঠ পর্যায়ে বিভিন্নভাবে সংবিধানে যে রাজনৈতিক দল জয়ী হবে, সেই দলের প্রধান এবং সারা দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না, এমন একটা সংস্কার প্রস্তাব এসেছে। আমরা আরও দেখেছি স্থানীয় সরকার নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়ার মতো হতে চাই, এমনও একটা প্রস্তাব এসেছে সেই সংস্কার প্রস্তাবে। আরও একটি সংস্কার প্রস্তাব এসেছে যেখানে বলা হয়েছে যে কোনো দলের কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এই ধরনের সংস্কারগুলো যদি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়, তাহলে আসলেই রাজনৈতিক দলগুলো এক প্রকার আয় শূন্য হয়ে যাবে, তাদের আয়ের রাস্তা থাকবে না বলে আমরাও মনে করি। কারণ রাজনীতিবিদরা, আমরা 5ই আগস্টের পরে পরবর্তী সময়ে আমরা অনেকগুলো রাজনৈতিক দল গড়ে উঠতে দেখেছি, অনেকগুলো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেখেছি। আসলে তারা কেন রাজনীতিতে আসতে চাচ্ছে, তারা কেন রাজনীতি করতে চাচ্ছে, তাদের আসলে ধারণাটা ওই যে বিগত 54 বছর ধরে একটা রাজনীতিবিদ মানেই তার অঢেল টাকা, একটা রাজনীতিবিদ মানেই আসলে আমরা যদি খেয়াল করি বাংলাদেশের যারা বড় বড় রাজনৈতিক দলের নেতা, তাদের আসলে আয়ের উৎসটা কি। তারা এক একজন 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, কেউ ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে, কেউ বড় বড় বিজনেসম্যান হয়ে যাচ্ছে। তাদের আয়ের উৎস কি, অথবা তাদের বাপদাদার কত সম্পদ রেখে গিয়েছিল। আমরা যদি এগুলো বিচার বিশ্লেষণ করি, আমরা যদি পিছনের দিকে তাকাই যে তাদের ব্যাকগ্রাউন্ড কী ছিল, তাহলে আমরা স্পষ্টতই খুব ক্লিয়ারভাবে বুঝতে পারি যে আসলে তাদের রাজনীতিটাই একটা বিজনেস, তাদের রাজনীতিটাই তাদের আয়ের একমাত্র উৎস। রেজাউল করিম লিখেছেন, সে মাথা কি আগের মতো আছে? বয়স হয়েছে তো স্যার। তিনি স্যারকে বয়স্ক বলছেন, বয়স হয়ে গেছে বলছেন। আসলে আজকের দিনে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যে সকল নেতারা আছেন, তাদের মধ্যে একটা সিংহভাগ নেতা, অনেকাংশে সবাই অনেকটাই বয়োজ্যেষ্ঠ, এবং তারা খুব বেশি বয়স্ক, এবং তাদের আসলে আমার মনে হয় এই পর্যায়ে এসে রাজনীতি থেকে তাদের বিদায় নেওয়া উচিত, এবং নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। নতুনদের কাঁধে হাতে হাত রেখে তাদেরকে এগিয়ে নিয়ে আসা উচিত, এবং নতুনদের হাতে দেশকে তুলে দেওয়া উচিত যে তোমরা তোমাদের দেশটাকে তোমাদের মতো করে সাজাও, কেমন দেশ তোমরা চাও তোমরাই নির্ধারণ করো। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে মন্তব্য করে যাবেন কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।